ধরো তোমাকে বলা হলো হঠাৎ করে যে তোমার কাছে প্রচুর পয়সা দিয়ে দেওয়া হলো, প্রচুর সময় দিয়ে দেওয়া হলো, তাহলে তোমার ড্রিম ডেস্টিনেশন কি হবে? তবে হ্যাঁ, পাহাড়ে ঘুরতে গেলে মাথায় আসে লেখা কিছু। এক একটা মানুষের কাছে এক একটা জায়গায় থাকে। তোমার জীবনে ঠিক কিভাবে ইম্প্যাক্ট ফেলে ভ্রমণ? আমি নিজে রেলে আছি, আমার বাবা রেলে ছিল, একদম। মাও রেলে ছিল। হুম। ছোটবেলা থেকে রেলের ঘরানা। ওই মুহূর্তটায় তুমি যেটা বলেছিলে আমাকে যে ভাই ভাগ্যিস কারেন্টটা অফ হয়েছিল, এই মোমবাতির আলোয় জায়গাটা খুব অন্যরকম লাগছিল। একটা গ্রামের রাস্তার মধ্যে দিয়েছিলাম, জঙ্গলের মধ্যে দিয়ে। আচ্ছা, বেশ কিছু ঘটনা তুমি আমায় শেয়ার করেছো, মানে অন স্পট তুমি আমায় ফোন করে বলেছো ভাই কোন জায়গায় আনলি, মানে এরকম জায়গা তো মানে ভাবতেই পারছিলাম না। সমস্ত আর্মি ট্রাক, সেদিনকে 400টা আর্মি ট্রাক উইথ অল ব্যাটেল ট্যাঙ্কস অ্যান্ড অ্যামিনিশনস আমাদের সামনে দিয়ে সেদিনকে গেছিল। ওয়েলকাম টু আওয়ার 7th এপিসোড অফ ট্রাভেল টক উইথ তিতলি। আমাদের আজকের এপিসোডে হাজির আমাদের আরও একজন অত্যন্ত প্রিয় মানুষ, ভারতের প্রাণরেখা রেলওয়ের সঙ্গে যিনি যুক্ত, একজন অক্লান্ত পরিশ্রমী মানুষ। হাজারো মানুষের নিরাপদে পৌঁছে যাওয়ার দায়িত্ব যার কাঁধে, তিনিও একজন ভ্রমণপ্রেমী মানুষ বা প্রাণ বলা যেতে পারে। রেলপথ শেখায় জীবন যতই লম্বা হোক, প্রত্যেকটি স্টেশনেই আছে নতুন নতুন অভিজ্ঞতা। আর আজকে তার মুখ থেকে শুনবো আমরা বিভিন্ন অভিজ্ঞতার কথা। তিনি অনির্বাণ ব্যানার্জি, মিস্টার অনির্বাণ ব্যানার্জি। ওয়েলকাম টু আওয়ার এপিসোড। আমি অনির্বাণ ব্যানার্জি বা অনির্বাণ দা বলে মোটেই অভ্যস্ত নই, আমি টুবাই দা বলে অভ্যস্ত। তো টুবাই দাও আমাদের অনেক পুরনো গেস্ট বলা যেতে পারে, প্রচুর ট্রিপ করেছো আমার সঙ্গে। অনেক সবার প্রথম বলো কেমন আছো, কারণ তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে আমারও অনেকদিন পরেই, অনেকদিন বাদে। তুইও বিজি হয়ে গেছিস। আর যত দিন যাচ্ছে কর্মব্যস্ততা তো বাড়ে। তো ভালো আছি এক কথায় বলতে গেলে, ঈশ্বর আশীর্বাদে ভালোই আছি। কিন্তু ভেতরের গল্পটাই সবার মতনই, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। অর্থাৎ সপ্তাহে 6 দিন অফিস, একদিন রেস্ট। আর যেদিন রেস্ট সেটা অফিস ডে থেকেও বিজি। একদম। তা তুমি মোটামুটি এখন আবার রিসেন্টলি আর একটা ট্রিপ প্ল্যান করছো। আর প্রত্যেক বছরই আমি একটা জিনিস তোমার মধ্যে দেখতে পাই, এটা আমার খুব ভালো লাগে, যে তুমি ঘুরতে যাওয়াটা নিয়ে যতটা না এক্সাইটেড, তার থেকে বেশি তুমি ঘুরতে যাওয়াটা নিয়ে গল্প করতে। কারণ আমি বলে রাখি যে এরকম একজন গেস্ট পাওয়া তো ভাগ্যের ব্যাপার অবশ্যই, কিন্তু খুব যন্ত্রণারও ব্যাপার, সরি টু সে। কারণ টুবাইদার যদি ফোন আসে আমার কাছে, আমাকে মোটামুটি ধরে রাখতে হয় 2-2.5 ঘন্টা সেই জায়গাটার পুরো জিওগ্রাফিক্যাল ক্যারেক্টারগুলো নিয়ে আমাকে কথা বলতে হবে, এবং তোমাকে পুরো হুবহু সব বলতে হবে এখান থেকে এখানে যেতে কতক্ষণ লাগে। তো এই ব্যাপারটার মধ্যে কি তুমি মানে একটা রিয়েলাইজ ফিল করো যে হ্যাঁ, ডেফিনেটলি। তার কারণ আছে, আমি নিজে রেলে আছি, আমার বাবা রেলে ছিল, একদম, মাও রেলে ছিল। ছোটবেলা থেকে রেলের ঘরানা। মানে আমি এটা গর্ব করছি না, বলতে চাইছি যে রেলে থাকার জন্যে বছরে 6খানা ফ্রি পাস আসতো, বছরে 3-4 করে ঘুরতে যেতাম। তো ঘোরা নিয়ে না কোথাও একটা আমার অবসেশন হয়ে গেছে সেই ছোটবেলা থেকে, আজকে থেকে নয়। এটা বর্ন এন্ড বট আপ তোমার অলরেডি বিল্ড হয়ে গেছে। এবং আজকে তো দেখ, ইন্টারনেট আছে, ফেসবুক আছে, বিভিন্ন গ্রুপ আছে, তোর থেকে জানা যায়। তখন একটাই উপায় ছিল ঘোরার, সেটা হচ্ছে ভ্রমণ সঙ্গী। এত বড় একটা, সেটা আজও আছে। কিন্তু ওই সময় থেকেই আমার এই ধারণাগুলো, মানে ঘুরতে যাওয়ার আগেই, মানে এই ধারণাটা যে ঘোরার আগে জায়গাটা সম্বন্ধে জানা, সেই জায়গাটা কেমনভাবে যাওয়া যায়, কতক্ষণ লাগে, কি পাওয়া যায়, কি অ্যাভেলেবেল, সেখানে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় কি না, গেলে কত খরচ, গিয়ে এবার দেখ গাড়ি করে গেলাম চলে এলাম, ঠিক এটা ঘোরা না। আমি ওই জায়গাটা গিয়ে কি একটু বিকেলের দিকটা হেঁটে ঘুরতে পারবো, জায়গাটা কিরকম হেঁটে ঘোরার পক্ষে, এই যে ধারণাটা ঘোরার আগে ঘুরতে যাওয়ার যে একটা ধারণা, এটা আমি পেয়েছিলাম সেই ছোটবেলা থেকে, যখন বাবা মা আলোচনা করতো। একদম একদম, যে ভ্রমণ সঙ্গীতে তো এই কথা বলছে, হোটেলে একবার ফোন করে দেখি কি বলে। সেইখান থেকে সেই জিনিসটা আমার মধ্যে এসছে, যেটা ওই জন্য তুমি মানে গল্পটা করতে ভালোবাসো, কারণ ওটা তুমি ইমাজিন করো আর কি, ইমাজিন করি জায়গাটা কেমন। এবার সেটা তো, এবার তোকে তো আমি অনেকদিন ধরে চিনি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আস্তে আস্তে ভ্রমণ আশীর্বাদ, নো ডাউট তুই একটা বড় ব্র্যান্ড হবি একদিন, কিন্তু আমি তো তোকে অনেকদিন ধরে চিনি, তুইও বেকার আমিও বেকার। একদম, ফোন করলে তোর ওপর ঢেলে দিয়ে, আবার তুই বল। আচ্ছা, তুমি এখন যে প্রফেশনের সঙ্গে যুক্ত, এটা তো একটা মারাত্মক প্রফেশন, ঠিক আছে, মানে তো কি বটে, সব দিক থেকেই বলছি আর কি। তো তোমার এই প্রফেশনটা আসার পরে বা আসার আগের আমি ঘটনা যাচ্ছি না, কারণ আসার আগে তোমার সঙ্গে আমার সেইভাবে ভ্রমণ রিলেটেড আমার লিঙ্ক ছিল না, তখন আমরা অন্য পারপাসে লিঙ্ক ছিলাম। এই প্রফেশনে আসার পর তুমি ভ্রমণটাকে এখন কিভাবে দেখো আর কি?
ভ্রমণটা এখন হচ্ছে আমার বার্ষিক রিচার্জ। আচ্ছা। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের জব স্টেবিলিটি নিয়ে হয়তো ভাবতে হয় না, কিন্তু যেহেতু আমার টেকনিক্যাল কাজের প্রেশার আছে, যেহেতু পাবলিক ডোমেনের কাজ, একদম। সরাসরি পাবলিকের সাথে ডিল করতে হয়, সুতরাং সেখানে পাবলিক অ্যাঙ্গারের একটা ব্যাপার আছে। পাবলিক সার্ভিস দিতে না পারলে কিন্তু এখন ছেড়ে কথা বলেন। কারণ আমাদেরও এটাও আমাদের একটা সার্ভিস ইন্ডাস্ট্রি, তুমি জানোই আমার সঙ্গে প্রচুর ঘটনা। হ্যাঁ, এখানেও সার্ভিস দিতে না পারলে পাবলিক ছেড়ে কথা বলবে না। আর এখন যে জিনিসটা হচ্ছে, ইন্টারনেট আসার পর খুব ছোট ছোট ব্যাপারে না পাবলিক জিনিসটাকে ভাইরাল করে দিচ্ছে, করে দেয়, মানে নেটে পাবলিশ করে দেয়, রেল মাদারদের টুইট করে দেয়। তো বিষয়টা হচ্ছে ডেফিনেটলি কাজের চাপ তো আছেই, এই ঘুরতে যাওয়ার বিষয়টা হচ্ছে আমার রিচার্জ। বাহ, মানে ব্যাপারটা যদি এরমভাবে বলি, দেখ ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, তোকে হাজারবার জ্বালাচ্ছি, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। গেলাম, সেটা আমি একটা মানসিক আনন্দ, কিন্তু আমার কাছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে ঘুরতে যাওয়ার ওই লাস্ট দিনটা, যেদিন ফিরে আসতে কষ্ট হয়। আচ্ছা, দ্য লাস্ট ডে gives me the resolution for the next year. ওকে, It sets up the whole pattern for the next year. ওই ঘুরতে ঘুরতে মানে লাস্ট যেবার ছায়াতাল গেলাম, এত অসাধারণ জায়গা ছায়াতাল। আসছি আমি সব এক্সপেরিয়েন্স গুলো শুনবো। ওটাই বলছি, এত অসাধারণ জায়গা। ইনফ্যাক্ট তোর চিবোতে যখন গেলাম, নেমে আসতে এত কষ্ট হয়, ওই কষ্টটা না তখন আমাকে ফিল করায় যে না, আই হ্যাভ টু কাম ব্যাক টু দিস পিপল, অর আই হ্যাভ টু কাম ব্যাক টু দিস প্লেস, অর আই হ্যাভ টু কাম ব্যাক টু হিলস ওয়ান্স এগেইন নেক্সট ইয়ার। এবং ওই যে মনের মধ্যে একটা পেস সেট হয়ে যায় না, নামার সময় যে কষ্টটা হয় যখন এনজেপি থেকে ট্রেন ধরি, ফেরার ট্রেনটা ওই সেই সেবক রোড দিয়ে ফিরি, যাওয়ার সময় তো হেভি আনন্দে যাই সেবক রোডটা দেখতে দেখতে, আসার সময় যে কি কষ্ট হয় বলে বোঝা যায় না। কিন্তু ওই কষ্টটা না আমাকে নেক্সট ইয়ারের পেসটা সেট করে দেয়, যে না আমাকে মানে বলতে চাইছো যে ওই কষ্টটাই আর একটা নতুন উৎসাহ তৈরি করে ঘুরতে যাবার। সারা বছর ভালো করে কাজ করতে হবে, ছুটি কম নেব, সেভিংসটা ভালো করে করতে হবে, যাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে ঘুরতে যেতে পারি। সো ঘুরতে যাওয়াটা আমার কাছে মেন্টাল রিচার্জ, নট অনলি রিফ্রেশমেন্ট। এবং তোমার আর একটা জিনিস আমি দেখি যে তুমি ধরো ঘুরতে যাবে 6 মাস পরে, তুমি 6 মাস আগে থেকেই মোটামুটি সব, তুমি এরমও হয়েছে যে তুমি 6 মাস আগে আমাকে অ্যাডভান্সও দিয়ে দিয়েছো, এরমও হয়েছে, ঠিক আছে? তো মানে সেই জায়গাটা কি, মানে 6 মাস আগে থেকে আগে ভাবো কি যে না সব কিছু ঠিকঠাক থাকুক, তাহলে আমার যাওয়াটা কনফার্ম থাকুক, এরকম ব্যাপার? আসলে বিষয়টা হচ্ছে যে ফ্যামিলি বেড়েছে, একটা আমার একটা মেয়েও আছে 6 বছরের, ওর স্কুলও আছে, স্কুলের খরচও আছে, তো বাজেটটা একটা দিক আছে। আগে থেকে বললে মানে জেনে রাখলে বাজেটটা করতে সুবিধা হয়। তারপর সামনে পুজোর, বেশিরভাগই যেটা আমি পুজোর পরে যাই, পুজোর একটা খরচ আছে, একটু কস্ট কাটেনমেন্টের সুবিধা হয় আগে থেকে করলে, এই আর কি। একদমই। আচ্ছা, তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি তো তোমার মানে একজন খুব পছন্দের মানুষ, মানে তিনি আসলে আমি খুব খুশি হতাম আর কি, তোমার ওয়াইফের কথা বলছি, কারণ সেও খুব ঘুরতে ভালোবাসে। এবং সব থেকে বড় অদ্ভুত ব্যাপার যে এটা খুব রেয়ার, মানে সচরাচর দেখা যায় না যে আমার যে পছন্দের মানুষ বা আমার যে জীবন সঙ্গী, সেও আমারই মতো ঘুরতে ভালোবাসে। হ্যাঁ, মানে আমি সব থেকে ভালো লাগে যখন তোমরা প্ল্যান করো, আমাকে ফোন করো, মানে তোমার সঙ্গে কথা বলতে বলতে তোমার ওয়াইফের সঙ্গে কথা হচ্ছে, তো এই জায়গাটাতে তো তুমি মানে খুব লাকি বলা যেতে পারে। এবং মানে ঘুরতে গিয়ে তুমি ঠিক কতটা সাপোর্ট পাও, মানে এই মেন্টাল সাপোর্টটা ঠিক কতটা পাও, আমাকে একটু যদি একটু বলো। 100% তো ঘোরার আগে থেকে পাই, আমার থেকে ও বেশি রিচার্জ হয়ে থাকে ঘুরতে যাবো, এই সামনের বছর কিন্তু যেতে হবে, ছুটি কম নাও, শরীর খারাপ যাবো না, এই অফিস যাও, ছুটি কম নাও, যেতে হবে তো, তুমি তখন ছুটি পাবে কি করে? আর বেড়াতে গিয়েও মানে খুব হেল্পিং, চলো একটু ওই জায়গাটা হেঁটে আসি, বা ওই জায়গাটাকে একটু দেখে আসি, চলো যাই। হোটেলে গিয়ে বসে থাকার বান্দাও নয়। আচ্ছা, এবার তোমার কাছে আসবো, যেটা বেশ কিছু ঘটনা তুমি আমায় শেয়ার করেছো, মানে অন স্পট তুমি আমায় ফোন করে বলেছো ভাই কোন জায়গায় আনলি, মানে এরকম জায়গা তো মানে ভাবতেই পারছিলাম না। প্রথম তুমি যেহেতু বলেইছো কথাটা, সেখান থেকে আসি, সেটা হচ্ছে ছায়াতালের সেই রাত্রির কারেন্ট অফ হয়ে যাওয়া। এবং ওটা ছায়াতাল না, ওটা হয়েছিল খুব সম্ভবত ছায়াতালই না, ওটা ছায়াতাল যেখান থেকে এলাম খুব সম্ভবত পেলিং এর পরের জায়গাটা কি গেছিলাম, পেলিং এর রাবাংলা। আচ্ছা, রাবাংলা তো হয়েছিল তোমার। ছায়াতালেও একটা ঘটনা ঘটেছিল, ছায়াতালেরটা খুব সমস্যা করেনি, কারণ ওদের ইনভার্টারটা, আমি সমস্যার কথা বলছি না, মানে ওই মুহূর্তটায় তুমি যেটা বলেছিলে আমাকে যে ভাই ভাগ্যিস কারেন্টটা অফ হয়েছিল, এই মোমবাতির আলোয় জায়গাটা খুব অন্যরকম লাগছিল, তো ওই একটু মুহূর্তটা একটু শেয়ার করো যে কিরকম লাগছিল। কারেন্ট যাওয়ার অভিজ্ঞতা, মানে পাহাড়ে বৃষ্টির মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এই প্রথম। হ্যাঁ, একটু ভয় লেগেছিল, কারণ পাহাড়ে বৃষ্টির বিষয়টা সাধারণ মানে কলকাতায় বৃষ্টির মতো নয়।
আমরা তো যাই 3-4 দিনের জন্য, 5 দিনের জন্য যাই। তুই পাহাড়ে ঘুরে অভ্যস্ত বা যারা পাহাড়ের ওখানে যারা থাকে লোকালস, তাদের হয়তো অতটা ভয় লাগে না। আগে বলি, রুম পুরো অন্ধকার, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, জমাট ঠান্ডা, ঠান্ডায় জমে যাচ্ছি জ্যাকেট ফ্যাকেট পরেও। মোমবাতির আলোয় 4 জন ছিলাম, লেগেছিল খুব সুন্দর, কিন্তু সাথে একটু ভয় করছিল কোথাও না পরের দিন যেন আটকে না যায়। এই একটা ভয় করছিল সেদিনকে রাত্রিরে। মানে ওভারঅল এক্সপেরিয়েন্সের মধ্যে জাস্ট একটাই ভয় ছিল, ভয় ছিল যে রাস্তাটা আসলে ভয়টা এই জন্যে নয় যে পরের দিন ধস নামবে বা রাস্তা আটকে যাবে, বেশি ভয়টা করছিল আমার মানে অন্ধকার আমি পাহাড়ে ঘুরতে গিয়ে ফেস করিনি চট করে, মানে এত ঘুরেছি পাহাড়ে, ফেস করিনি। আর ওই জায়গাটা, যে জায়গাটা ছিলাম, ওই জায়গাটা কোনো স্ট্রিট লাইটও ছিল না, মানে জায়গাটা নো ডাউট সুন্দর, কিন্তু একটু রিমোট বলে স্ট্রিট লাইটও ছিল না বলে আরো সমস্যাটা হয়ে গেছে, ঘর একদম অন্ধকার। আর আমার সঙ্গে ঘুরতে গেলে তোমাকে তো একটু রিমোট এরিয়া যেতেই হবে কিছু। সেটা বরং আমার পছন্দ, এই রিমোট জায়গাটা আমার পছন্দ, কিন্তু সেটা হোটেল কর্তৃপক্ষেরও কিছু গাফিলতি ছিল হয়তো, যাকে আমি সে কথায় যেতে চাই না। বাট মানে 50-50 এক্সপিরিয়েন্স। একদম ভালোও লেগেছিল, আমার অন্ধকারে একটু ভয়ও লেগেছে। একদম। আচ্ছা, ভ্রমণ তোমার কাছে ঠিক কিরকম? মানে একটা তো বললে শুনলাম, সেটা হচ্ছে বার্ষিক রিচার্জের কাজ করে। আর এটা ছাড়া যদি আমি বলি যে ভ্রমণ এক একটা মানুষের কাছে এক একটা জায়গায় থাকে, তোমার জীবনে ঠিক কিভাবে ইম্প্যাক্ট ফেলে ভ্রমণ? কিভাবে ইম্প্যাক্ট ফেলে বলতে, দেখ আমি একটা মানে যে মেইন জিনিস যেটা ইম্প্যাক্ট ফেলে সেটা তোকে বলেই দিলাম, আমার রিচার্জ। আমি মানে ভ্রমণ না করলে বোধহয় পাগল হয়ে যাব বাড়িতে বসে, এই রোজকার ডেলি প্যাসেঞ্জারি নৈহাটি টু শিয়ালদা, শিয়ালদা নৈহাটি করতে করতে আমি পাগল হয়ে যাব। তো ভ্রমণ আমাকে করতেই হবে, এই জন্যে নয় যে শুধু রিচার্জ, বাট এই জন্যে যে ভ্রমণ করলে ওই কটা দিন অ্যাটলিস্ট আমি আমার এই অফিসিয়াল কালচার, অফিসের টক্সিক কালচার, বা আমার বাকি বন্ধু বান্ধব বা ডেইলি জীবনের যেসব প্ল্যান আছে বা টেনশন আছে বা একদম সেটেল রুটিন আছে, সেটা থেকে কিছুদিন দূরে থাকি। আচ্ছা, তুমি একটা কথা বললে যে যেহেতু তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে মোটামুটি সবাই রেলের সঙ্গেই যুক্ত, তো বলতে আমার বাবা সবাই, হ্যাঁ, তো তুমি ছোট থেকেই ভ্রমণ করছো, একদম ছোট থেকেও ধরা যেতে পারে। তা তুমি ছোটবেলাতেও ভ্রমণ করেছো, এখনো ভ্রমণ করেছো, তো ছোটবেলার সেই ভ্রমণ অভিজ্ঞতাটা খুব প্রখর নাকি এখনকার? মানে কোন অভিজ্ঞতাটা তোমার কাছে মনে হয় বেশি মজার? অ্যাকচুয়ালি ইটস আ টাই 50-50। ছোটবেলায় কিছু ভ্রমণ অভিজ্ঞতা আছে দারুণ, আবার এখন কিছু ভ্রমণ অভিজ্ঞতা আছে যেগুলো ভোলার নয়। আচ্ছা, ছোটবেলার এমন কিছু অভিজ্ঞতা যেটা খুব স্মরণীয় বা মেমোরেবল মনে হয়? প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে, আমি ভুলে গেছি, সেই 2000 সালে আমার প্রথম গ্যাংটক ঘোরা হচ্ছে 2011 সালে। আচ্ছা, তো চোপতা ভ্যালি গেছিলাম। আচ্ছা, তুই ভালো চিনবি ওদিককার রাস্তা। তো চোপতা ভ্যালি থেকে ফেরার সময় ধস নেমে মেন রোডটা ভেঙে যায়, একটা গ্রামের রাস্তার মধ্যে দিয়েছিলাম, জঙ্গলের মধ্যে দিয়ে। আচ্ছা, মানে নর্থের দিকে তোমরা গেছিলে? নর্থের দিকে। এবং রাস্তাটা মানে রাস্তা নয়, গ্রামের রাস্তা, রাস্তাপতি ঝর্ণা যাচ্ছে, জল পড়ছে, খাদ রয়েছে, জঙ্গল রয়েছে, সব কিছু। প্রায় 11টা 11:30 সময় গ্যাংটকে হোটেল ঢুকেছিলাম রাত্রিবেলায় এসে। আচ্ছা, এই একটা অভিজ্ঞতা ছোটবেলায় ঘুরতে যাওয়ার মধ্যে। আচ্ছা হ্যাঁ, 99 সালে এটা একটা মারাত্মক অভিজ্ঞতা, এইটা আমি মানে আজও স্মৃতিতে জল করে। 99 সাল, কার্গিলের যুদ্ধ হচ্ছে তখন, ঘুরতে গেছি সিমলা, রোটাং পাস যাব। আচ্ছা, ওই সময় আমরা ঘুরতে গেছি, ওই এক্স্যাক্টলি আমার তখন মনে নেই কোন মাসের যুদ্ধটা লেগেছে, বাট যুদ্ধ তখন ওপরে ভালোভাবে শুরু হয়ে গেছে। আমরা সিমলায় গেছি, রোটাং পাস যাব সেদিনকে, যথারীতি বেরিয়েছি। রোটাং পাসে উঠতে দেয়নি, তার নিচে আরো বোধহয় কিলোমিটার 2-3 নিচে আটকে দিয়েছে আমাদের। পাস তখন বন্ধ। এইদিকে তখন মনে আছে কিনা সবার আমি জানি না, তখন শত্রুর আক্রমণে, আমি এক্স্যাক্টলি মনে নেই, শ্রীনগর বা কোনো একটা মেন রাস্তা তখন মানে পাকিস্তান উড়িয়ে দিয়েছিল গোলাবারি করে সামনের পাহাড় থেকে। আমার এক্স্যাক্টলি মনে নেই। সমস্ত আর্মি ট্রাক, সেদিনকে 400টা আর্মি ট্রাক উইথ অল ব্যাটেল ট্যাঙ্কস অ্যান্ড অ্যামিনিশনস আমাদের সামনে দিয়ে সেদিনকে গেছিল। এটা এক দারুণ অভিজ্ঞতা। বাহ, এটা একটা খুব অসাধারণ রোটাং পাসে সেদিনকে। তখন তোমার তো বয়স অনেক কম, মানে তখন তুমি তাও কত বছর তোমার? খুব সম্ভবত 7-এ পড়ি।
মানে এটা অনেক ছোটবেলার স্মৃতি, কিন্তু খুব ডেঞ্জারাস স্মৃতি। এবার আমি দর্শকদের কাছে একটা ব্যাপারে ক্ষমা চাইবো, হয়তো আমার ডেটাগুলো ঠিক হলো না, যারা মানে আমার এই মুহূর্তে মনে নেই। না সেটা 99 সালে কার্গিলের যুদ্ধ হচ্ছে এবং রোটাং পাস অব্দি আমরা উঠতে পারিনি, আটকে দিয়েছিল। আমরা ওই 2টা, 2:30, 3টের সময় সব বাসগুলো যখন নেমে যাবে, তখন খবর এলো একটা বাসও বেরোবে না। তখন 400টা মিলিটারি ট্রাক পাস করেছিল উইথ অল অ্যামিউনিশনস অ্যান্ড ফুডস সাপ্লাইজ। মানে কি বলবো, এটা একটু অন্য টপিক হয়ে যাচ্ছে, বাট বলি, আজকে যাদের যে সমস্ত শহীদদের নাম আমরা শুনি, হয়তো তাদের মধ্যে সেদিনকে 2-1জনকে দেখেওছি, সব বাচ্চা বাচ্চা ছেলে, 21-22 বছরের অফিসার যারা জিপসিতে যাচ্ছিল, হয়তো তাদের কাউকে সেদিন দেখেও থাকতে পারি, আজকে তো চিনতে পারি না, মানে অনেক ছোট ছিলাম তখন। একদম। আচ্ছা, তুমি প্রচুর অফবিট ঘুরেছো, কালিম্পং, দার্জিলিং, সিকিম, তো এতগুলো অফবিট ঘুরে কোনো সময় কি মনে হয়েছে যে অফবিটটা খুব বোরিং একটা জায়গা? কারণ অনেকেরই একটা কনসেপ্ট থাকে যে অফবিট মানেই খুব বোরিং। না না না, আমার একেবারে বোরিং লাগেনি। তার কারণ হচ্ছে অফবিটে গেলে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি, একটু হেঁটে চলে বেড়াতে পারি। কারণ সত্যি কথা বলতে গিয়ে দার্জিলিং এ গিয়ে আমার একদমই ভালো লাগেনি। মানে দার্জিলিং মেন দার্জিলিং এ গিয়ে দাদা অফবিটে গিয়ে আমি একটু হালকা হতে পারি, একটু ভালো লাগে, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, এত কোলাহল নেই, একটু নিজের মতো টাইম কাটানো যায়। এখানে অফবিটটা আমার চয়েস, আমি বরং এনজয় করি অফবিট। আচ্ছা, ধরো তোমাকে বলা হলো হঠাৎ করে যে তোমার কাছে প্রচুর পয়সা দিয়ে দেওয়া হলো, প্রচুর সময় দিয়ে দেওয়া হলো, তাহলে তোমার ড্রিম ডেস্টিনেশন কি হবে? ভারতের মধ্যেই কোথাও হবে। ভারতের মধ্যেই হবে? হয়তো গুরুদংমার হতে পারে, আমার হেভি যাওয়ার ইচ্ছা গুরুদংমার। না, তোমাকে প্রচুর অর্থ দিয়ে দেওয়া হলো, প্রচুর সময় দিয়ে দেওয়া হলো। না, এর কোনো মানে নেই যে আমি বাইরে যাবোই। ও আচ্ছা, মানে তুমি ভারতের মধ্যেই। হ্যাঁ, কিন্তু আরেকটা জায়গায় যেতে পারি, নেপাল ঘুরেছি, নেপাল ঘোরা। ও আচ্ছা, নেপাল বলতে ভুলে গেছি, অত ছোটবেলায় ঘুরেছি নেপাল, বোধহয় তখন 6 বা 7 ওই রকম। ওকে। আনবিলিভেবল ন্যাচারাল বিউটি, একদম আনবিলিভেবল ন্যাচারাল বিউটি নেপালের ভিলেজ। অ্যাকচুয়ালি মানে সিকিমটা অনেক বেশি পপুলার, বাট এখন অনেক বেশি আনটাচড হয়ে রয়েছে নেপাল বা ভুটান। সত্যিই তাই। হ্যাঁ, আর নেপালে এক একটা উঁচু জায়গা আছে, বড় বাস ঢুকবেও না। একদম, ছোট ছোট গাড়ি নিয়ে ঢুকতে হবে। কিন্তু সেই অর্থে যদি দেখা যায় সিকিমের থেকে আমার মনে হয় ফার বেটার ন্যাচারাল, যদি অ্যাসপেক্টে ভাবো, আনবিলিভেবল ন্যাচারাল বিউটি। মানে আমরা বীরগঞ্জ দিয়ে ঢুকেছিলাম, বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাওয়ার রাস্তাটা যে কি অবিস্মরণীয় সুন্দর, অসাধারণ সুন্দর, বলে বোঝানো যাবে না। আচ্ছা, তোমার আমাদের দর্শকদের জন্য তোমার কাছ থেকে জাস্ট 2-3টে জিনিস জানতে চাইবো, আমরা অলমোস্ট পডকাস্টের শেষ পর্যায়ে। প্রচুর মানুষ আছে যারা ঘুরতে যেতে চায়, অনেকে অর্থের জন্য যেতে পারে না, জমায় সঞ্চয় করে তারপরে যায়, আবার অনেকে সময়ের জন্য যেতে পারে না, তো তাদের জন্য তুমি কি বলতে চাও? অর্থ সঞ্চয় করাটা তো একটা বড় বিষয়, যার মানে সঙ্গতি কম, অর্থ সঞ্চয়। আবার একই পাশে আবার অনেকে আছে যাদের অর্থ আছে কিন্তু সময় নেই। সময় নেই এই বিষয়টা, সময়টা তো তাকে বার করতে হবে। সময়টা তো, অর্থের বিষয়টা হচ্ছে, অর্থের যোগান যদি না থাকে সেটাকে তো আর ম্যানিপুলেট করা যায় না। সময়টাকে এদিক ওদিক করে তুমি বার করলেও তুমি 1 বছর গেলে না, 2 বছরে একবার যাও, 3 বছরে একবার যাও, ভালো করে ঘুরে আসো। আমি এই বিষয়ে একটা ছোট্ট জাস্ট কথা শেয়ার করতে চাই, আমার দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি একজন গেস্ট পেয়েছিলাম, ঠিক আছে, খুব ছোট করেই বলে রাখি, সেই গেস্টটি আমাকে ফোন করেছিলেন, তার একটি মেয়ে, তার ওয়াইফ নেই, এবং তিনি আমাকে বলেছিলেন যে তিনি ঘুরতে যেতে চান, সিকিমেই যেতে চান। তা আমি বলেছিলাম যে ঠিক আছে, আপনার দুজনের জন্য, 2 হেডসের জন্য জানোই অবশ্যই 3 নাইট 4 ডেজ একটু বেশিই পড়ে। তা ওনাকে আমি যখন অ্যামাউন্টটা বলেছিলাম, তো তিনি আমাকে বলেছিল যে আমার পক্ষে খুব মুশকিল এই অ্যামাউন্টটা দেওয়া। তা এবং তিনি কথা বলতে বলতে, বেশ কিছুদিন কথা বলতে বলতে পরে গিয়ে আমায় জানায় যে স্যার, আমার বলতে লজ্জা লাগছে, আমি রিক্সা চালাই। আপনি রিক্সা চালান, এটা লজ্জার বিষয় নয়, আপনার যে ঘুরতে যাওয়ার ইচ্ছাটা আছে এটাকে আমি রেসপেক্ট জানাই, যে আপনি এইটা করেও যে আপনি আপনার মেয়েকে একটু পাহাড় দেখাতে চাইছেন। তো তিনিও কিন্তু আমার মনে আছে 8 মাস ধরে পয়সা জমিয়ে ঘুরতে গেছে। আমি এটাই বলছিলাম, এটা আমার কাছে খুব প্রাপ্তি। হ্যাঁ, আমি অবশ্যই তাকে ডিসকাউন্ট দিয়েছিলাম। তো এটা মানে আমি ওই জন্য এই কথাটা খুব একটা আমি বিশ্বাস করি না যে অর্থ যদি কম থাকে তাহলে ঘুরতে যাওয়া যায় না। না, ঘুরতে যাওয়া যায় না, ঘুরতে যাওয়ার অনেক অপশনও আছে এখন। অবশ্যই অর্থ কম থাকলে চলতে হবে সেরকম প্ল্যান করে। যার অর্থ কম সে ঘুরতে যেতে পারবে না তেমনটা না। এবার যার অর্থ আছে সে তো যখন তখন খুশি বেরিয়ে পড়তে পারে। একদম, অর্থ যার আছে তাকে জোগাড় করে যেতে হবে, জীবনে 1 বা 2 বার হলেও, বা 1 বছরে 1 বার, 2 বছরে 1 বার হলেও তাকে যেতে হবে, কাছে পিঠে হলেও সে যেতে পারে।
আচ্ছা, তোমার এই প্রফেশনের পাশাপাশি তুমি লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলে, এখন আসো কিনা আমি ঠিক জানি না, কারণ আমরা একটা সময় পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম। তো এখন কি লেখালেখি হয়, বা ভ্রমণ করে আসার পর কি মনে হয় যে এটা একটু লিখে ফেলি? মনে তো হয়, কিন্তু এখন আর কাজের চাপে শব্দ সেভাবে আসে না, শব্দ চয়নটা এখন খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, আর মাথায় নানা রকম প্ল্যান চলো, আজকে এটা করতে হবে, কালকে ওটা করতে হবে, তবুও মাঝে মধ্যে দু একটা লিখি। ঘুরতে গিয়ে কি কোনো গল্প মাথায় আসে? মানে আমাদের যেমন সবার হ্যাঁ, মানে আসে। চিবোতে গিয়ে এসেছিল, চিবোতে গিয়ে মানে আমি আলটিমেটলি সেটা লিখে উঠতে পারিনি, কিন্তু চিবোতে ঘুরতে গিয়ে রাত্রিবেলা, চিবো সবচেয়ে বেস্ট জিনিসটা হচ্ছে চিবোতে নানা রকম পাখির ডাক শোনা যায়। ময়ূরও আছে, ময়ূরও আছে, রাত্রিবেলা ময়ূরের ডাক শুনেছিলাম, তো রাত্রিবেলা সকালবেলা শুনেছিলাম। তো তখন একটা আমার প্লট মাথায় এসেছিল পাহাড় নিয়ে লেখার, কয়েক লাইন লিখেও ছিলাম, তারপরে অবভিয়াসলি আর বিভিন্ন কাজের মধ্যে লেখা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, পাহাড়ে ঘুরতে গেলে মাথায় আসে লেখা কিছু। একদম। তার মানে বলতে চাইছো যে পাহাড়ে ঘুরতে যেতে গেলে, যদি তোমার কথা দিয়ে বলি, যে এরকম নয় যে গভর্নমেন্ট সার্ভিস মানেই ছুটি পাবো বা ছুটি পাওয়া খুব অবভিয়াসলি 24 ইজি। ঘন্টা দপ্তর, যেগুলো এমার্জেন্সি দপ্তর, সেগুলো কি সবসময় তো ছুটি পায় না। না, অনেকের এটা কনসেপ্ট থাকে যে আমরা গভর্নমেন্ট সার্ভিস করি না, আমরা যেতে পারবো না। তার মানে বলছে এই সেম প্রবলেম তোমাদেরকেও ফিল করতে হয়, বাট তুমি কোনোভাবে সেটাকে কাটিয়ে উঠে নিজের মতো করে ঘুরতে যাওয়ার চেষ্টা করো, এবং সেটা বেশ বহু মাস আগে থেকেই তুমি প্ল্যানিং করো। এবং তোমার আগামী দিনে যদি ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে সেটা হচ্ছে গুরুদংমার বা নেপাল আরও একবার তুমি ঘুরতে যেতে চাও। যাই হোক, তোমায় অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টে আসার জন্য। লাস্ট শুধু জানতে চাইবো যে আমাদের তিতলিকুপা হোটেলসের দর্শকদের জন্য তুমি কি বলতে চাইছো, যারা আগামী দিনে তিতলিকুপা হোটেলসের সঙ্গে ঘুরতে যেতে চাইছে? অবশ্যই আসুন, অবশ্যই আসুন, এবং তিতলির সার্ভিস এবং তিতলির ব্যবহার সত্যিই সুন্দর। ভরসা করে আসুন, এসে দেখে যান। সোশ্যাল মিডিয়াতে তো অনেক কথাই ওড়ে, সোশ্যাল মিডিয়াতে মানুষ যত তাড়াতাড়ি হাইপ এনে দেয় তত তাড়াতাড়ি নামিয়েও দেয়। একদম। এবং সোশ্যাল মিডিয়ার বিষয়টা হচ্ছে, ঠিক দেখুন, 100টার মধ্যে 99 জন ভালো লাগলে একজনের নেগেটিভ কমেন্ট এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, সেটা দিয়ে ঠিক বিচার করা যায় না। আপনি আসুন না, যদি আপনি তিতলির সাথে না গিয়ে অন্য কারোর সাথে যেতে পারেন, সেখানেও আপনার খারাপ ভালো অভিজ্ঞতা হতে পারে। তার সাথে যা করতেন তিতলির সাথেও তাই করতে, যদি খারাপ লাগে তিতলির সাথেও তাই করবেন, যাবেন না নেক্সট টাইম। কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর বেস করে কোনো ডিসিশন না নিয়ে আসুন। আমি অনেক জায়গায় গেছি, অনেক হোটেলের সাথে গেছি, খারাপ লেগেছে তাদের সাথে যাইনি। তিতলির সাথে এত ভালো লেগেছে যে দিস ইজ দ্য, আমি যদি মার্চে যাই, দ্যাট উইল বি দ্য 5th টাইম আই উইল বি ট্রাভেলিং উইথ দেম। তাই আসুন ভরসা করে। থ্যাংক ইউ। চলো, তোমার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর এটা তোমার এবং তোমার ফ্যামিলির জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো, তোমাকে অসংখ্য ধন্যবাদ টুবাইদা আমাদের এই পডকাস্টে আসার জন্য। থ্যাংক ইউ। ট্রেন যেমন সময় সময় নতুন স্টেশনে থামে, সেরকমই নতুন নতুন অভিজ্ঞতা আমাদের সঞ্চয় হয় নতুন নতুন ভ্রমণের মাধ্যমে। আজকে আমরা সেরকমই কিছু অভিজ্ঞতার কথা শুনলাম অনির্বাণ ব্যানার্জির কাছ থেকে। তো আগামী দিনে আমরা আশা রাখবো আরও অনেক অনেক নতুন অভিজ্ঞতা শুনবো আমাদের আগামী আরও অনেক অতিথিদের মুখ থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টটি দেখার জন্য। আজকে আমাদের সমাপ্তি হলো 7th এপিসোডের। আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, এবং অবশ্যই আপনাদেরকে আমাদের ট্রাভেল টক উইথ তিতলির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের যাবতীয় সব ইউটিউবের পডকাস্টের তথ্য পাওয়ার জন্য, এবং আমাদের ফেসবুক পেজ তিতলিকুপা হোটেলস অবশ্যই ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।